শুক্রবার পুরো ভারতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি সিজেপি। এ নিয়ে আলোচনা করতে সিলেট থেকে যোগ দিচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। কালকে পুরো ভারত জুড়েই আন্দোলনের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। কি মনে হয়, ভারতের এই আন্দোলন কি আরও বিস্তৃত হচ্ছে কিনা? এর আঁচ আমাদের উপর কতটা পড়তে পারে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কানেক্ট করার জন্য। ভারতে এখনো চলমান যে আহ, প্রথমে শিক্ষা সংস্কার সংক্রান্ত আন্দোলন শুরু হয়ে এখন আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতেছি, বিভিন্ন দিক থেকে, যে আহ, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ তারা দাবি করছে। তো এটা আসলে হঠাৎ করে হয়েছে আমি বলবো না। বাংলাদেশে যেরকমের জুলাইয়ের যে মুভমেন্ট বা আপরাইজিংটা শুরু হয়েছিল, আমরা সেরকমের ভারতেও দেখতে পাচ্ছি জেএনজিদের একটা আন্দোলন, বিশেষ করে ছাত্রদের দ্বারা। তো এটা আহ, আমি বলবো যে আহ, দীর্ঘদিন ধরে, বিশেষ করে গত এক যুগ ধরে বিজেপি ক্ষমতায় আছে, এবং বিজেপি যদিও গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসছে, কিন্তু শুধুমাত্র জনগণের ভোটে নির্বাচিত হলেই একটি সরকার গণতান্ত্রিক হয় না। তো কাজেই ভারতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও সরকার গণতান্ত্রিক আচরণ করেনি, বিশেষ করে সংখ্যালঘুদের প্রশ্নে। মুসলিম, খ্রিস্টান এবং অন্যান্য যে সংখ্যালঘু আছে তাদেরকে একরকমের উৎখাত করার জন্য, ক্লিনজিং করার জন্য বরাবরই সরকার অফিসিয়ালি পলিসি নিয়েছে। মসজিদগুলি গুড়িয়ে দিয়েছে, খ্রিস্টানদের চার্চ গুড়িয়ে দিয়েছে, দলিত শ্রেণী অথবা যারা লোয়ার কাস্ট ছিল তাদের কোনো রাইটস তারা আহ, সংবিধানে থাকলেও তারা বাস্তবে সেটা দেওয়ার ক্ষেত্রে অপারগতা দেখাচ্ছে। তো এই সব যে ঘটনাগুলি, এই ঘটনাগুলির একটা বহিঃপ্রকাশ আপনি আমরা আপনি যেটি সেখানে বলছিলেন দেখতে যে পাচ্ছি। বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, আবার ভারতে একই রকম আন্দোলন আমরা এর আগে দেখেছি নেপালে এবং পাকিস্তানে। এই আন্দোলনগুলোর মধ্যে আপনি কোনো মিল খুঁজে পান কিনা? হ্যাঁ, মিল তো অবশ্যই খুঁজে পাই। আপনি দেখেন যে আন্দোলনের যে নেচার এবং যে সাবস্ট্যান্স, সেটা একই রকমের হচ্ছে। এখন যারা জেন জি, আজকে যে জেনারেশন জি আমরা বলছি, এই জেনারেশন কিন্তু আহ, অনেক সচেতন। তো কাজী তারা বুঝে যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। তাদেরকে ওই রকমের হিন্দুত্ববাদ অথবা ধর্মীয় এক ধরনের উন্মাদনা তৈরি করে, জাতিকে বিভক্ত করে তারপরে শাসন করা, স্বার্থ হাসিল করা, এটা তারা মেনে নিবে না। আহ, জেনজিরা তারা আসলে আহ, সেই আগের প্রজাদের মতো নেই। আহ, ভারতের ভারতের পক্ষে তো আরো এটা অসম্ভব। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে ভারত সেক্ষেত্রে একটা, বাংলাদেশে যেমনটি শেষ মুহূর্তে সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল আন্দোলন, ভারতের কি সেরকম হতে পারে? হতে পারে, যথেষ্ট সম্ভাবনা আছে, এবং সেরকমের যে পটেনশিয়াল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি অবাক হব না যদি এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদি ছাড়তে হয় অথবা তার সরকারের পতন ঘটে। তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, এবং আমার মনে হয় সেদিকেই তারা যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে ভারতের আন্দোলন, আমরা পাকিস্তানের আন্দোলন দেখছি, নেপালে হয়েছে, এখনো চলছে, শ্রীলঙ্কা সহ এই যে অঞ্চলের রাজনীতি, আহ, এই অস্থিতিশীল হওয়ার কারণ কি এই অঞ্চলের রাজনীতি? না, একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে, আপনি দেখেন যে মানুষের যে অধিকার, বিশেষ করে ইকোনমিক রাইটস, সেটা যখন মানুষ পাচ্ছে না, সমাজের মধ্যে যখন বৈষম্য তৈরি হয়ে যায়, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য। বাংলাদেশে যেটা ঘটেছিল, ইন্ডিয়াতেও একই ঘটনা ঘটেছে। যারা বিজেপি করে একমাত্র সিলেক্টিভলি সেই লোকগুলি রাষ্ট্রের অর্থনৈতিক সুবিধাগুলি তারা ভোগ করছে, করাপশন তারা করছে। এই প্রশ্ন ফাঁস যে হচ্ছে, যে বেনিফিশিয়ারি যারা হচ্ছে প্রশ্ন ফাঁসের, সেটা হচ্ছে বিজেপি এবং বিজেপি অ্যালাইন্ড যে ফোর্সেস গুলি আছে তারা হচ্ছে। তো কাজে মেজরিটি পিপল তারা কিন্তু ডিপ্রাইভড অফ ইকোনমিক অপরচুনিটিস, ডিপ্রাইভড অফ সোশ্যাল অপরচুনিটিস, ডিপ্রাইভড অফ ইভেন পলিটিক্যাল অপরচুনিটিস। পলিটিক্যাল পাওয়ারে তাদের তাদের কোনো পার্টিসিপেশন নেই অথবা তাদের কোনো ধরনের শেয়ার নেই। তো কাজেই এগুলি তো একত্র হয়ে তারপরে একটা বিস্ফোরণ তৈরি হয়। এবং এই যে যেটা তারা বলছে যে প্রশ্নপত্র ফাঁস, এটা একটা একটা মাত্র উছিলা। যেমন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু কোটা বিরোধী আন্দোলন একটা পর্যায়ে, এবং এটা হচ্ছে সোশ্যাল মুভমেন্ট ইনিশিয়ালি, একটা পর্যায়ে পলিটিক্যাল মুভমেন্ট এবং সরকারের কলাপস এই যে পরিণত এই হয়ে যে গেল। আমরা আন্দোলনগুলো দেখতে পাচ্ছি, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ এই আন্দোলনগুলো যদি আরো বিস্তৃত হয়, বিশেষ করে ভারতে এখন যে আন্দোলনটি হচ্ছে, সেক্ষেত্রে আঞ্চলিক যে সংস্থাগুলো রয়েছে, যেমন সার্ক রয়েছে, বিমস্টেক রয়েছে, সেগুলোর কার্যকারিতায় কোনো প্রভাব ফেলবে কিনা?
না, সেগুলি আমি তো মনে করি যে এই আন্দোলনের ফলে যদি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, আমি গণতন্ত্র বলতে শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে একটা সরকার ক্ষমতায় আসাকে মিন করি না। এটা একটা প্রসিজারাল ডেমোক্রেসি, এটা একটা প্রাথমিক ধাপ। এরপরে ক্ষমতায় এসে তারপরে যে গণতান্ত্রিক আচরণ করা, ডেমোক্রেটিক বিহেভিয়ার করা, এবং যে সংবিধানে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে, আপনি ভারতের সংবিধান পড়ছেন বা পরে দেখলে বুঝতে পারবেন যে চমৎকার কথাবার্তা সেখানে বলা হয়েছে। সেখানে বৈষম্যের বিরুদ্ধে কথা বলা হয়েছে। আম্বেদকর সেই আর্লি লেট 1940s তিনি যে যে কথাগুলি বলেছেন, জওহরলাল নেহেরু অথবা মহাত্মা গান্ধী তারা বুঝেছেন যে ভারত একটা হোমোজিনিয়াস না, একটা ডাইভার্স একটা সোসাইটি, একটা প্লুরাল সোসাইটি, বহুত্ববাদী একটা দেশ হচ্ছে ভারত। আপনি সেখানে লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি আছে, সেখানে এথনিক ডাইভার্সিটি আছে, কালচারাল ডাইভার্সিটি আছে। এত সব ডাইভার্সিটির একটা দেশে আপনি খালি শুধু ধর্মের জিগির তুলে তারপরে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে সেখানে আরেকটি বিষয় একটু জানতে চাই। এই যে ভারত পাকিস্তান বলি বাংলাদেশ বলি যে শক্তিশালী বলা হয়, যে শক্তিশালী গণতন্ত্র নাই, সেক্ষেত্রে আসলে কোন দেশের শক্তিশালী গণতন্ত্র আছে? আমরা আসলে উদাহরণ হিসেবে কোন দেশকে নিতে পারি? না না, এখনো পর্যন্ত তো আমরা তো এই সাউথ এশিয়ার কথা বলছি। সাউথ এশিয়া তো শক্তিশালী গণতন্ত্র নেই। ভারতকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতন্ত্র। সেটা বলা হয় কোন সেন্সে? সেটা বলা হয় এই সেন্সে না যে কোয়ালিটি অফ ডেমোক্রেসি, সেটা বলা হয় নাম্বার অফ দ্য পিপল। পৃথিবীর সব গণতান্ত্রিক দেশ হিসেবে পৃথিবীতে ভারতে জনসংখ্যা বেশি, এই কারণে তাদেরকে বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলা হয়, নট নেসেসারিলি যে তাদের। আপনি দক্ষিণ এশিয়ার কথা বলছিলেন, এর বাইরে কি কোথাও আছে? সারা পৃথিবীতে কথা যদি আমরা বলি, এর বাইরে কি কোথাও আছে? এর বাইরে তো এখনো পর্যন্ত আমরা অনেক সমালোচনা বা ক্রিটিক সত্ত্বেও আপনি আমেরিকান ডেমোক্রেসি বা ব্রিটিশ ডেমোক্রেসি বা ইভেন ইউরোপিয়ান ডেমোক্রেসির গুলির কথা আপনি বলতে পারেন যে সেখানে সেই সব ডেমোক্রেসি নিয়েও আছে, সমালোচনা আছে। স্টিল তাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলি ভালোভাবে রান করতেছে, যে ইনস্টিটিউশন গুলি আমরা ওইভাবে এখনো কার্যকর ভাবে পরিচালনা করতে সক্ষম হইনি। তো কাজে ইনস্টিটিউশন খুব ইম্পর্টেন্ট। এই ইনস্টিটিউশন গুলি যদি কার্যকর ভাবে কাজ করে, ইনক্লুডিং জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেচার এন্ড আদার, মানে একটি রাষ্ট্রের সব যে অর্গানগুলো রয়েছে সমস্ত অর্গানগুলোকে সঠিকভাবে কাজ করতে হবে, আপনি সেটাই বলছিলেন। ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আলোচনায় থাকার জন্য।